হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ ডাইনেস্টি অর্থাৎ চোল ডাইনেস্টি সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রকূট ডাইনেস্টি সম্পর্কে পুরো ডিটেলসে ক্লাসটি করিয়েছি। যারা আমার ক্লাসটি এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলি দেখো। আমি সম্পূর্ণ ক্লাস পুরো ডিটেলসে করিয়েছি। এই ক্লাসগুলি তুমি একবার দেখলে যে কোনো এমসিকিউ প্র্যাকটিস বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, সেখানে তুমি 80% কোয়েশ্চেনের আনসার তুমি দিতে পারবে। তাহলে চলো শুরু করি। আর শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তাহলে আমি আবারও বলছি, তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো লেট গেট স্টার্টেড। তাহলে আমরা সবাই জানি যে এই চোল ডাইনেস্টি মূলত একটি দক্ষিণ ভারতের রাজবংশ। আর এরা মূলত 850 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দের বেশি সময়কাল ধরে দক্ষিণ ভারত তারা শাসন করেছিল। তাহলে আমি কি বললাম যে চোলরা মূলত 850 থেকে শুরু করে প্রায় 1200 খ্রিস্টাব্দের বেশি সময় ধরে তারা দক্ষিণ ভারতে শাসনকারী একটি সাম্রাজ্য। আর তারা সেখানে নিজেদেরকে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিল, যা তাদের ভারত মহাসাগর সমুদ্রে বাণিজ্য বিকাশে সহায়তা লাভ করেছিল। তাহলে আমি কি বললাম যে চোলরা মূলত দক্ষিণ ভারত শাসন করেছিল 850 থেকে শুরু করে মোটামুটি 1200 খ্রিস্টাব্দের পরবর্তীকালের কিছু সময় ধরে। আর চোলরা তাদের স্থানীয় স্বায়ত্ত শাসনের জন্য ভারতে বিখ্যাত হয়ে আছে। এর পাশাপাশি তাদের স্থাপত্য ও শিল্পরীতিও তাদের বিকাশের ক্ষেত্রে অনেকটা সহায়তা লাভ করেছিল। আর এই চোলদের মূলত দুটি শাখা, একটি হলো পূর্ববর্তী চোল এবং একটি হলো পরবর্তী চোল। বিভিন্ন ঐতিহাসিকরা বলে থাকেন যে এই চোলরা নাকি মৌর্যদের থেকেও প্রাচীন একটি বংশ যারা দক্ষিণ ভারতে শাসন করত, এবং এটি হলো একটি পূর্ববর্তী চোলের শাখা। আর এই যে পরবর্তী চোল, তার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন বিজয়ালয় চোল। আর এই পূর্ববর্তী চোল যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হলো কি কারিকল চোল। আর এই যে পরবর্তী যে চোল বংশের প্রতিষ্ঠাতা তিনি হলেন বিজয়ালয়, এই বংশের প্রতিষ্ঠাতা। আর এই কারিকল চোলই ছিলেন পূর্ববর্তী চোলের প্রতিষ্ঠাতা। আমরা দেখতে পারবো যে এই চোল বংশের রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পরিবর্তিত হতে থাকে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে চোলদের কটি শাখা, তুমি বলবে চোলরা মূলত দুটি শাখায় বিভক্ত, একটি হলো পূর্ববর্তী চোল এবং একটি হলো পরবর্তী চোল। আর এই পূর্ববর্তী চোলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কারিকল চোল, আর পরবর্তী চোল শাখার যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন বিজয়ালয় চোল। তাহলে এই কনসেপ্টটুকু তোমরা একটু মাথায় ক্লিয়ার করে নাও। তোমাদেরকেও জিজ্ঞাসা করলে এটা তোমরা বলবে যে পূর্ববর্তী চোলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কারিকল চোল, আর পরবর্তী চোলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন বিজয়ালয় চোল। আর এই চোলদের মূলত বিভিন্ন সময়ে রাজধানী বিভিন্ন স্থানে পরিবর্তিত হতে থাকে। আর এই যে পরবর্তী চোল যারা, এই পরবর্তী চোলরা ছিল মূলত কাদের সামন্ত রাজা? এরা ছিল পল্লবদের সামন্ত রাজা। যখন পল্লবরা মূলত ক্রমশ দুর্বল হয়ে পড়ে, সেই সময়কালে তারা সেই রাজাদেরকে পরাজিত করে আবার পুনরায় শক্তিশালী হয়ে ওঠে এবং সেখানে একটি নতুন বংশের সৃষ্টি করে, যেটি হলো চোল বংশ। আর এই চোলটা ছিল মূলত পরবর্তী চোলের একটি শাখা। তাহলে চলো এবার আমরা দেখি এই সকল গুরুত্বপূর্ণ লাইনগুলি। তাহলে আমরা প্রথমে তোমাদের যেমনটা বললাম, চোলরা হলো দক্ষিণ ভারতের একটি ভারতীয় অতি প্রাচীন জাতি। তোমরা এটা মনে রাখবে যে চোলরা ভারতের একটি অতি প্রাচীন জাতি, যারা মূলত দক্ষিণ ভারতে শাসন করত 850 থেকে শুরু করে, তোমরা যদি বলো বা 848 কোথাও তোমরা দেখতে পাবে, সেখান থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দের পরবর্তীকালে তারা শাসন করেছিল। এরা ছিল অত্যন্ত সুসভ্য এবং চোলরা কিংবদন্তি অনুসারে এই রাজ্যের ঐতিহাসিক যিনি প্রথম রাজা তিনি হলেন কারিকল চোল। এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারিকল চোলটা তোমরা মনে রাখবে যে এই পূর্ববর্তী চোলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কারিকল চোল। আর চোল রাজ্য মূলত চোল মন্ডলম নামেও পরিচিত ছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চোল রাজ্য কি নামে পরিচিত ছিল? চোল রাজ্য চোল মন্ডলম নামেও
পরিচিত ছিল। আর এই বর্তমানে আমরা দেখতে পাবো বর্তমানে ত্রিচিনোপল্লী, তাঞ্জোর, ত্রিচিনোপল্লী, তাঞ্জোর এবং মহীশূরের কিছু রাজ্য ও মাদ্রাজ এলাকা অর্থাৎ বর্তমানে চেন্নাই নিয়ে এই চোল রাজ্য গঠিত হয়েছিল। তাহলে আমি কি বললাম যে বর্তমানে ত্রিচিনোপল্লী, তাঞ্জোর এবং মহীশূরের কিছু রাজ্য এবং মাদ্রাজ এলাকা, যেটি বর্তমানে এখন চেন্নাই নিয়ে এই চোল রাজ্য সেই সময়কালে গঠিত হয়েছিল। আর কাবিরিপত্তনম ছিল এর রাজধানী। কাবিরিপত্তনম হলো এর রাজধানী। চোলদের আমরা আরো একাধিক রাজধানী পাবো, যেমন উরায়ুর, তাঞ্জোর, বিভিন্ন রাজধানী এদের পাওয়া যায়। তবে চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি আমরা পড়ব, তিনি হলেন বিজয়ালয় চোল। ইনি হলেন পরবর্তী চোল বংশের প্রতিষ্ঠাতা। আর তিনি ছিলেন পল্লবদের সামন্ত রাজা। কাদের সামন্ত রাজা? পল্লবদের সামন্ত রাজা বা ফিউডাল লর্ড অফ পল্লব। তাহলে আমরা কি বলবো যে বিজয়ালয় ছিলেন পরবর্তী বংশের অর্থাৎ চোল বংশের যিনি প্রতিষ্ঠাতা, তিনি ফিউডাল লর্ড ছিলেন। কাদের? পল্লবদের সামন্ত রাজা বা ফিউডাল লর্ড ছিলেন। আর তার রাজত্ব তিনি নিজের ক্ষমতায় গড়ে ওঠে এবং প্রায় 2 শতক এটি অক্ষুণ্ণ ছিল। তাহলে আমরা কি বললাম যে তার রাজত্ব নিজের ক্ষমতায় তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং 2 শতক বা 2 শতাব্দী পর্যন্ত তার এই সাম্রাজ্যটা মূলত টিকে ছিল। মোটামুটি 850 থেকে যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাবো এর পরবর্তীকালে এই বংশ মোটামুটি 2 শতাব্দী বা 2 শতক পর্যন্ত এই বংশটা টিকে ছিল। তাহলে তোমরা এটুকু মেমোরাইজ করতে পারলে যে এই চোলরা মূলত দক্ষিণ ভারতে শাসন করত এবং এদের বিভিন্ন সময় বিভিন্ন স্থানের রাজধানী আমরা দেখতে পাবো। এবং এই যে চোল বংশের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি হলেন বিজয়ালয় চোল। তাহলে এবার আমরা দেখব এই চোল বংশের রাজধানী। এবং যদি আমরা দেখি এই চোল বংশের যে রাজধানী, আমরা দেখব প্রাচীন চোল, যেটা মূলত কারিকল চোল প্রতিষ্ঠিত করেছিল যে চোল বংশ, তার রাজধানী ছিল উরায়ুর। তোমরা এটা মনে রাখবে, এখানে আমি স্টার দিয়ে রেখেছি যে উরায়ুর ছিল এই পূর্ববর্তী চোল অর্থাৎ কারিকল চোল প্রতিষ্ঠিত সাম্রাজ্য বা রাজ্যের রাজধানী ছিল উরায়ুর। তোমরা এটা মনে রাখবে। এবং পরবর্তী চোলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন বিজয়ালয় চোল। আর তার রাজধানী ছিল কোথায়? আমরা তার রাজধানী বলবো তাঞ্জোর। এই তাঞ্জোর ছিল বিজয়ালয় চোলের রাজধানী। আর আমরা এবার দেখব এখানকার চোল বংশের যিনি শাসক গুরুত্বপূর্ণ, তিনি হলেন কে? বিজয়ালয় চোল। আর এই বিজয়ালয় চোল মূলত যিনি রাজত্ব করেন 848 থেকে শুরু করে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আর এই চোল বংশের যিনি শেষ রুলার, তিনি হলেন তৃতীয় রাজেন্দ্র চোল। আর এই তৃতীয় রাজেন্দ্র চোলের সময়কাল যদি আমরা বলি 1246 থেকে শুরু করে 1279 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার সময়কাল। তাহলে আমরা কি বললাম যে চোল বংশের যিনি প্রতিষ্ঠাতা, তার সময়কাল মূলত 848 থেকে শুরু করে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই চোল বংশের যিনি শেষ শাসক, তিনি হলেন কে? তৃতীয় রাজেন্দ্র। আর এই তৃতীয় রাজেন্দ্র ছিলেন এই চোল বংশের শেষ শাসক। সেই কারণে এই সালটাকে আমাদের মনে রাখতে হবে 1246 থেকে শুরু করে 1279 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই চোলদের শাসনের বিভিন্ন পদ্ধতি যেটা বলি আমরা, সেটা ছিল একতন্ত্র, অর্থাৎ রাজাই ছিল সেখানকার প্রধান। আর এবার আমরা দেখব এই চোল বংশের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি হলেন কে? বিজয়ালয় চোল। আর এই বিজয়ালয় চোল মূলত 850 থেকে তিনি 871 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। আর তার রাজধানী ছিল তাঞ্জোর। আর তার সময়কালে একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তিনি কাজ করেন, তিনি নিশুম্ব সুদিনী মন্দির তিনি নির্মাণ করেন। আর এই মন্দিরটাই ছিল চোলদের প্রথম প্রতিষ্ঠিত একটি মন্দির। তাহলে এবার চলো আমরা দেখব বিজয়ালয় চোল সম্পর্কে। আর এই চোল বংশের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি হলেন কে? বিজয়ালয় চোল, যিনি মূলত 850 থেকে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তাহলে আর এই বিজয়ালয় চোল হলো এই চোল বংশের প্রতিষ্ঠাতা। আর তার যদি আমরা ক্যাপিটাল বা রাজধানী বলি, সেটি হবে তাঞ্জোর ছিল তার রাজধানী। এই কারণে এটা
মনে রাখবে যে তাঞ্জোর হলো তার রাজধানী। কার? বিজয়ালয় চোল। আর আমরা যদি বলি কারিকল চোল, এই কারিকল চোলের রাজধানী ছিল কোথায়? আমি বললাম তোমাদের পূর্বে, উরায়ুর ছিল এই কারিকল চোলের রাজধানী। আর বিজয়ালয় চোলের রাজধানী হলো তাঞ্জোর। আর বিজয়ালয় চোল হলো এই চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর তিনি সিংহাসনে বসার পরে তাঞ্জোরে দুর্গার উদ্দেশ্যে তিনি দুর্গা মন্দির নির্মাণ করেছিলেন। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে তাঞ্জোরে দুর্গা মন্দির কে নির্মাণ করে? তোমরা বলবে যে বিজয়ালয় চোল। তিনি সিংহাসনে বসার পরে আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির নির্মাণ করেন, যেটি ছিল চোলদের সর্বপ্রথম মন্দির। সেটি হলো কি? নিশুম্ব সুদিনী মন্দির। এখানে লেখা নেই, তোমরা এটা নোট করে রাখতে পারো যে নিশুম্ব সুদিনী মন্দির ছিল চোলদের দ্বারা নির্মিত প্রথম মন্দির। তাহলে আমি কি বললাম? যে চোলদের নির্মিত প্রথম মন্দির হলো কি? নিশুম্ব সুদিনী মন্দির, যেটি নির্মাণ করেন কে? বিজয়ালয়। এছাড়াও তিনি তাঞ্জোরে দুর্গার উদ্দেশ্যে তিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন, যেটি হলো কি? দুর্গা মন্দির। আর এই চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয়ের রাজধানী ছিল তাঞ্জোর। এই কয়েকটি লাইন আমাদের চোল বংশ থেকে প্রতিষ্ঠাতা বিজয়ালয় সম্পর্কে জানলেই যথেষ্ট। এবার আমরা জানবো এই চোল বংশের পরবর্তী যিনি শাসক, তিনি হলেন কে? আদিত্য চোল বা আদিত্য প্রথম সম্পর্কে এবার আমরা জানবো। এই আদিত্য প্রথম বিজয়ালয়ের পরবর্তীকালে তিনি সিংহাসনে বসেন এবং 871 থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। এবং সিংহাসনে বসার পরে তিনি পল্লব বংশের শেষ শাসক অপরাজিতা বর্মনকে তিনি পরাজিত করেন এবং একটি উপাধি তিনি পল্লব বংশের শেষ শাসক অপরাজিতা বর্মনকে পরাজিত করেন এবং তন্ডাই মন্ডলম অর্থাৎ দক্ষিণ তামিল দেশ তিনি তার রাজ্যের মধ্যে যুক্ত করেন এবং কাবেরী নদীর তীরে তিনি শিবের উদ্দেশ্যে 108টি মন্দির তৈরি করেছিলেন বলে আমরা জানতে পারি। তাহলে আমি কি বললাম? যে বিজয়ালয়ের পরবর্তীকালে প্রথম আদিত্য চোল এই বংশের শাসক হিসেবে সিংহাসনে বসেন এবং তিনি সিংহাসনে বসার পরই পল্লব বংশের শেষ শাসক অপরাজিতা বর্মনকে তিনি পরাজিত করেন এবং তন্ডাই মন্ডলম অর্থাৎ দক্ষিণ তামিল দেশকে তিনি তার সাম্রাজ্যের মধ্যে যুক্ত করেন। এর পাশাপাশি তিনি কাবেরী নদীর তীরে শিবের উদ্দেশ্যে 108টি মন্দির নির্মাণ করেছিলেন। তাহলে এবার আমরা দেখব আদিত্য প্রথম সম্পর্কে। তাহলে এবার আমরা দেখব আদিত্য প্রথম সম্পর্কে, যিনি ছিলেন চোল বংশের দ্বিতীয় শাসক। আর তার রাজত্বকাল মূলত 871 থেকে শুরু করে 907 সিই পর্যন্ত তিনি শাসন করেছিলেন। আর তিনি, আমি তোমাদের যেটা বললাম, অপরাজিত বর্মনকে তিনি পরাজিত করে পল্লব রাজ্যের অবসান ঘটান। তাহলে আমি তোমাদের যেটা বললাম যে অপরাজিত বর্মন যিনি ছিলেন পল্লব বংশের শাসক, তাকে তিনি পরাজিত করেন এবং তন্ডাই মন্ডলম, এখানে লেখা রয়েছে তন্ডাই মন্ডলম, যেটি মূলত দক্ষিণ তামিল দেশকে তার রাজ্যে তিনি যুক্ত করেন। আর তার থেকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কাবেরী নদীর তীরে 108টি শিব মন্দির তিনি তৈরি করেছিলেন। যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে শিবের উদ্দেশ্যে 108টি মন্দির কে তৈরি করেছিলেন, তাহলে তোমরা উত্তর দেবে কে? প্রথম আদিত্য। তিনি কাবেরী নদীর তীরে 108টি শিব মন্দির তৈরি করেন। তাহলে আমাদের আরেকটি বিজয়ালয় চোল থেকে তোমাদের আরেকটা লাইনে বলে দিই যে তিনি ছিলেন বিজয়ালয়ের পুত্র, যিনি পল্লবদের বিজয়ের মাধ্যমে চোল আধিপত্য বিস্তার করেছিলেন এবং পশ্চিম গঙ্গা রাজ্য দখল করেছিলেন। তাহলে বিজয়ালয়ের পরবর্তীকালে আমরা আদিত্য চোল থেকে কটি লাইন দেখব? যে তিনি সিংহাসনে বসার পরই দুটো লাইন আমরা দেখব। তিনি সিংহাসনে বসার পরই অপরাজিত বর্মনকে পরাজিত করেন এবং তন্ডাই মন্ডলম অর্থাৎ দক্ষিণ তামিল দেশকে তিনি তার রাজ্যে যুক্ত করেন এবং কাবেরী নদীর তীরে শিবের উদ্দেশ্যে 108টি মন্দির নির্মাণ করেছিলেন। আর এই আদিত্য প্রথম ছিলেন বিজয়ালয়ের পুত্র, যিনি পল্লব বংশকে পরাজিত করার পরে দক্ষিণ গঙ্গা রাজ্য পর্যন্ত তিনি দখল করেছিলেন বলে আমরা জানতে পারি। তাহলে এরপরে আমরা দেখব চোল বংশের যিনি পরবর্তী শাসক তার সম্বন্ধে। আর এবার আমরা দেখব এই চোল বংশের মূলত যিনি শাসক হন তিনি হলেন কে? প্রথম
পরান্তক। তাহলে আমি কি বললাম যে চোল বংশের প্রথম আদিত্যর পর যিনি শাসক হন তিনি হলেন প্রথম পরান্তক। আমরা এই বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক যিনি প্রথম রাজরাজ চোল, তার পূর্বে যিনি শাসক ছিলেন তিনি হলেন কে প্রথম পরান্তক। আর এই প্রথম পরান্তকের সময় আমরা দেখতে পাবো মূলত দুটি যুদ্ধ ঘটে, এখানে বইয়ে নেই, আমি তোমাদের একটু বলে দিই, তোমরা নোট ডাউন করো বা একটু মনে রাখার চেষ্টা করো যে প্রথম পরান্তকের সময় চোলদের মূলত দুটি যুদ্ধ হয়, একটি হলো ভেল্লোর যুদ্ধ এবং একটি হলো তাক্কোলামের যুদ্ধ। তাহলে আমি কি বললাম যে প্রথম পরান্তকের সময় দুটি যুদ্ধ হয়, একটি হলো ভেল্লোরের যুদ্ধ এবং অপরটি হলো তাক্কোলামের যুদ্ধ। তাহলে এই ভেল্লোরের যুদ্ধটা কার সঙ্গে হয়? ভেল্লোরের যুদ্ধটা হয় প্রথম পরান্তক এবং রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ তৃতীয়র সঙ্গে। সেখানে কৃষ্ণ তৃতীয় এই প্রথম পরান্তকের কাছে পরাজিত হয় এবং প্রথম পরান্তক রাষ্ট্রকূটদের রাজ্যের অংশটাকে তিনি দখল করে নেয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে তাক্কোলামের যুদ্ধ নামে আরেকটি যুদ্ধ ঘটে প্রথম পরান্তকের সময় এবং সেই যুদ্ধে কৃষ্ণ তৃতীয় পুনরায় কাকে পরাজিত করেন? প্রথম পরান্তককে পরাজিত করেন এবং তার রাজ্যটিকে তিনি আবার পুনরুদ্ধার করেন। এই দুটো লাইন তোমরা মনে রাখবে যে প্রথম পরান্তক যখন সিংহাসনে বসেন তখন মূলত দুটি যুদ্ধ হয়, একটি হলো ভেল্লোরের যুদ্ধ এবং অপরটি হলো তাক্কোলামের যুদ্ধ। আর এটা আমরা কোথায় প্রমাণ পাই? উত্তর মেরু শিলালিপি প্রমাণ করে যে প্রথম পরান্তকের হাত ধরেই মূলত চোলদের রাজ্য জয় শুরু হয়। তাহলে আমি কি বললাম যে উত্তর মেরু নামক শিলালিপি থেকে আমরা জানতে পারি যে প্রথম পরান্তকের সিংহাসনে বসার পর থেকেই চোলরা মূলত ক্রমশ রাজ্য জয় করতে থাকে। আর এই ভেল্লোরের যুদ্ধে পরাজিত করার পরে কৃষ্ণ তৃতীয়কে পরাজিত করার পরে প্রথম পরান্তক একটি উপাধি নেন, তিনি হলো সেটি হলো কি মাদুরাই কোন্ডা। এটা তোমরা মনে রাখবে যে মাদুরাই কোন্ডা উপাধিটা কার? মাদুরাই কোন্ডা উপাধিটা হলো কার বা টাইটেল মাদুরাই কোন্ডা টাইটেল উপাধিটা হলো প্রথম পরান্তক, যেটা তিনি কৃষ্ণ তৃতীয়কে পরাজিত করার পরে তিনি ধারণ করেছিলেন। আর এবার আমরা দেখব এই চোল বংশের সর্বশ্রেষ্ঠ যিনি শাসক তিনি হলো প্রথম রাজরাজ চোল। তাহলে আমরা প্রথম রাজরাজ চোল থেকে আমরা প্রথমেই দেখব যে প্রথম রাজরাজ এবং তার পুত্র প্রথম রাজেন্দ্রের অধীনে চোল শক্তি এবং গৌরব সর্বোচ্চ স্থানে পৌঁছেছিল। তাহলে আমি কি বললাম যে যখন রাজরাজ প্রথম এই চোল বংশের সিংহাসনে বসেন তার সময় এবং তার পুত্র তার পরবর্তীকালে রাজেন্দ্র প্রথমের সময় চোল বংশের গৌরব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। আর এই চোলদের সঙ্গে মূলত আমরা দেখতে পাবো চের, পাণ্ড্য এবং শ্রীলঙ্কা এই তিনটি রাজ্যের মূলত শত্রুতা ছিল এবং তারা একটি জোট করে মানে একত্রে জোট করে এই চোল রাজ্যটাকে তারা আক্রমণ করেছিল। কিন্তু প্রথম রাজরাজ যেহেতু একজন শক্তিশালী শাসক ছিলেন সেই কারণে তিনি কান্নুর নামক একটা যুদ্ধ, কান্নুরের যুদ্ধ যেটি ঘটে মূলত চোল মানে চেরদের সঙ্গে। আর এই চেরদের যিনি শাসক ছিলেন তিনি হলেন কে? ভাস্কর বর্মন। এটা তোমরা একটু নোট ডাউন করবে যে প্রথম রাজরাজ মূলত চের শাসক প্রথম ভাস্কর বর্মনকে তিনি পরাজিত করেন কোন যুদ্ধের দ্বারা? কান্নুরের যুদ্ধ। আর আমরা মূলত এর আগে যখন দেখলাম সেটা দেখলাম ভেল্লোরের যুদ্ধ এবং তাক্কোলামের যুদ্ধ, প্রথম পরান্তক এবং কান্নুরের যুদ্ধ। এটা তোমরা মনে রাখবে যে কান্নুরের মূলত যুদ্ধটা ঘটে প্রথম রাজরাজের সময়। আর চের বংশের যিনি শাসক ছিলেন এই সময় তিনি ছিলেন ভাস্কর বর্মন, তাকে তিনি পরাজিত করেন প্রথম রাজরাজ। আর তার পরবর্তীকালে আমরা দেখব শ্রীলঙ্কার রাজা পঞ্চ মহেন্দ্রকেও পরাজিত করেন কে? প্রথম রাজরাজ চোল। তাহলে প্রথম রাজরাজ চোল শ্রীলঙ্কার রাজা কাকে পরাজিত করেন? পঞ্চ মহেন্দ্রকে পরাজিত করেন এবং তাদের রাজধানী মনোরাধাপুর, অর্থাৎ শ্রীলঙ্কার তখন রাজধানী ছিল মনোরাধাপুর, সেটাকে তিনি দখল করে নেন। এছাড়াও তার গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হলো তিনি মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপও জয় করেছিলেন। তিনি মালদ্বীপ দ্বীপপুঞ্জ তিনি জয় করেছিলেন বলে আমরা জানতে পারি। তাহলে আর এই রাজরাজ প্রথম থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স প্রবল যে তিনি 1010 খ্রিস্টাব্দ যখন সময়কাল তখন তিনি রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর নামক একটি মন্দির নির্মাণ করেছিলেন। এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ লাইন
আর যেটি বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের অংশ বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। তাহলে চলো এবার আমরা দেখব প্রথম রাজরাজের সম্পর্কে গুরুত্বপূর্ণ লাইনগুলি। তাহলে আমরা এবার দেখব প্রথম রাজরাজ চোল, যিনি মূলত 985 থেকে শুরু করে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তাহলে আমরা দেখতে পাই প্রথম রাজরাজ চোল, আর এই প্রথম রাজরাজ চোলই হলো এই বংশের সব থেকে সর্বশ্রেষ্ঠ শাসক, আর তার সময়কাল মূলত 985 থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি তোমাদের বললাম তিনি সিংহাসনে বসার পরে চেরাদের পরাজিত করেন, যার রাজা ছিল কে ভাস্কর বর্মন, তিনি তাকে পরাজিত করেন এবং তার আরেকটি কৃতিত্ব হলো তিনি মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ তিনি জয় করেন। এর পরবর্তীকালে আমরা দেখব যে পূর্ব চালুক্য আক্রমণ করে তিনি বেঙ্গি দখল করে নেন, এটিও তার একটি কৃতিত্ব। এবং তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। তাহলে এই শক্তিশালী নৌবাহিনী কে গঠন করেন? প্রথম রাজরাজ চোল। আর এই শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে তিনি চেরাদের পরাজিত করেন এবং তাদের নৌশক্তি পুনরায় তিনি ধ্বংস করে দেন, যেটা আমরা আগের লাইনে দেখতে পেলাম। এবং তার আরেকটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব, তিনি মাদুরাইয়ের পাণ্ডববংশীয় রাজা অমর ভুজঙ্গকে পরাজিত ও বন্দী করেন বলে আমরা জানতে পারি। মাদুরাই এটা পাণ্ডববংশীয় রাজা। তাহলে বললাম যে পাণ্ডববংশীয় রাজা তখন কে ছিল? আমরা দেখলাম যে অমর ভুজঙ্গকে তিনি পরাজিত এবং বন্দী করেন। আমি বললাম তো চের, পাণ্ডব এবং তিনি শ্রীলঙ্কার রাজাকে পরাজিত করেন। চেরদের রাজা ছিল ভাস্কর বর্মন এবং মাদুরাইয়ের রাজা ছিল অমর ভুজঙ্গ। এই নামটাকে তোমরা একটু নোট ডাউন করবে যে অমর ভুজঙ্গ ছিল মাদুরাইয়ের পাণ্ডববংশীয় রাজা এবং শ্রীলঙ্কার রাজা কাকে পঞ্চম মহেন্দ্রকে তিনি পরাজিত করেন। আর তার সময়কালে সব থেকে ইম্পর্টেন্ট লাইন যে তিনি তাঞ্জোরের রাজরাজেশ্বর বা বৃহদেশ্বর মন্দির তিনি নির্মাণ করেন। কত সালে? 1010 খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেন রাজরাজেশ্বর বা বৃহদেশ্বর মন্দির। এটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি এখানে দুটো স্টার তোমাদের দিয়ে দিলাম। রাজরাজেশ্বর মন্দির তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাজরাজেশ্বর মন্দির, এই মন্দিরটা কে নির্মাণ করেন? তাহলে আমরা দেখতে পেলাম তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন প্রথম রাজরাজ। আর এটি মূলত একটি দাবি শিল্পরীতিতে নির্মিত। আমরা শিল্পরীতির ক্ষেত্রে দেখেন নাগর শৈলী, দাবি শৈলী, বিভিন্ন শৈলী পাই, তেমনি মূলত এই তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দিরটি মূলত দাবি শৈলীতে নির্মিত, যেটি রাজচোল প্রথম রাজরাজচোল নির্মাণ করেন 1010 খ্রিস্টাব্দে। তাহলে এই সকল কৃতিত্বগুলো আমরা দেখলাম কার? প্রথম রাজরাজ। আর এই প্রথম রাজরাজ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন তোমরা জেনে রাখো, তিনি একটি উন্নত রাজস্ব ব্যবস্থা তৈরি করেছিলেন, যেখানে জমি জরিপ করা হতো এবং সেই জরিপের ভিত্তিতে তার রাজস্ব মূল্যায়ন করা হতো। এই কারণে তাকে উলাগান্ডালা পেরুমাল নামে চিহ্নিত করা হতো। তাহলে কাকে তাহলে আমি কি বললাম যে তিনি একটি উন্নত রাজস্ব ব্যবস্থা, তিনি বলতে এখানে প্রথম রাজরাজচোল তিনি একটি উন্নত রাজস্ব ব্যবস্থা তৈরি করেছিলেন, যেখানে জমি জরিপ করা হতো এবং এই জরিপের ভিত্তিতে রাজস্ব মূল্যায়ন করা হতো। এই কারণে তাকে পৃথিবীর পরিমাপকারী রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে বা তাকে উলাগান্ডালা পেরুমাল নামেও আমরা জেনে থাকি। এটা তোমরা নোট ডাউন করবে। আর তার সময়কাল থেকেই চোলদের সর্বপ্রথম লিপি উৎকীর্ণ হয়, অর্থাৎ লিপির প্রচলন শুরু হয়। উৎকীর্ণ নয়, এটা প্রচলন শুরু হয় যে কোন শাসকের সময়কাল থেকে লিপির ব্যবহার প্রথম চালু হয়। তোমরা তখন বলবে যে প্রথম রাজরাজচোলের সময়কাল থেকেই লিপির ব্যবহার শুরু হয়। আর প্রথম রাজরাজ থেকে তাহলে আমরা কটা লাইন পড়বো? যে প্রথম তিনি চের, পাণ্ডব, শ্রীলঙ্কা জয় করেন এবং তিনি বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দিরটা নির্মাণ করেন 1010 খ্রিস্টাব্দে, যা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃত। তিনি মালদ্বীপ দ্বীপপুঞ্জ জয় করেন এবং তার অন্যতম আরেকটি কৃতিত্ব হলো তিনি জমি জরিপ করার পদ্ধতি তিনি প্রসার লাভ করেছিলেন এবং তার ভিত্তিতে রাজস্ব মূল্যায়ন করত এবং এই কারণেই তাকে পৃথিবীর জমি পরিমাপকারী রাজা হিসেবে আমরা বলে থাকি। আর প্রথম রাজরাজচোলকেই সেই কারণে পৃথিবীর জমি পরিমাপকারী রাজা হিসেবে চিহ্নিত করা হয় বা উলাগান্ডালা পেরুমাল নামেও অভিহিত করা হয় কাকে? প্রথম রাজরাজচোলকে। এরপরে আমরা দেখব এই বংশের পরবর্তী যিনি শাসক রাজেন্দ্র প্রথম সম্পর্কে, অর্থাৎ এই রাজরাজ্যের
প্রথমের পুত্র হলো প্রথম রাজেন্দ্র। আর এই প্রথম রাজেন্দ্রর পুত্র, তিনি পিতার সম্প্রসারণ নীতিকে সামনে রেখেছিলেন। তিনি বাংলা, বিহার এবং পাল রাজা মহিপালকে পরাজিত করার পরে তিনি কাবেরীর মুখে, তাহলে কি বললাম যে তিনি বাংলা, বিহারের পাল রাজা মহিপালকে পরাজিত করেন এবং তার বিজয়ের স্মরণে তিনি কাবেরী নদীর মুখে গঙ্গাই কোন্ডা চোলপুরম নামে একটি নতুন রাজধানীর পত্তন করেন এবং একটি নতুন উপাধি নেন, যেটি হলো কি গঙ্গাই কোন্ডা চোল উপাধি তিনি ধারণ করেছিলেন। তাহলে চলো এবার আমরা দেখব এই প্রথম রাজেন্দ্র সম্পর্কে, যিনি ছিলেন প্রথম রাজরাজ চোলের পুত্র। তাহলে এবার আমরা দেখব প্রথম রাজেন্দ্র, যিনি মূলত শৈব ধর্ম অবলম্বী ছিলেন, আর তিনি সিংহাসনে বসেন 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা তোমরা মনে রাখবে যে আর প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট, সম্পূর্ণ সিংহলের উপর তিনি কর্তৃত্ব রাখতে সক্ষম হন। যেহেতু আমরা পূর্বেই দেখলাম যে তার পিতা রাজরাজ প্রথম, তিনি শ্রীলঙ্কাকে যেহেতু জয় করেছিলেন, সেই কারণে সম্পূর্ণ সিংহলের উপর তার কর্তৃত্ব বা ক্ষমতা প্রসার করতে তিনি সক্ষম হন। আর তার প্রধান গুরুত্বপূর্ণ কৃতিত্ব যে বাংলা তিনি আক্রমণ করেন এবং পাল বংশের শাসক মহিপালকে তিনি পরাজিত করেন এবং গঙ্গাই কোন্ডা চোল উপাধি ধারণ করেন। তাহলে গঙ্গাই কোন্ডা চোল উপাধি কার? প্রথম রাজেন্দ্র চোলের উপাধি হলো কি গঙ্গাই কোন্ডা চোল। আর তিনি পরাজিত করেন কাকে? পাল বংশের শাসক মহিপালকে তিনি পরাজিত করেন। আর তার প্রধান কীর্তি হলো বাংলা আক্রমণ। আর সেই সময়কালে বাংলার যিনি শাসক ছিলেন তিনি হলেন কে? প্রথম মহিপাল। আর তাকেই পরাজিত করার পরে প্রথম রাজেন্দ্র উপাধি ধারণ করেন কি গঙ্গাই কোন্ডা চোল উপাধি ধারণ করেন। আর দক্ষিণ পূর্ব এশিয়া শৈলেন্দ্র বংশীয় হিন্দু রাজ্য শ্রীবিজয় রাজ্য এবং মালব সুমাত্রায় তার আধিপত্য স্থাপিত হয়। তাহলে কি বললাম? দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় হিন্দু রাজ্য শ্রীবিজয় রাজ্য, এই শ্রীবিজয় রাজ্য অর্থাৎ মালব সুমাত্রায় তার আধিপত্য স্থাপিত হয়। এটা তোমরা একটু নোট ডাউন করে নাও। তারপরে আমরা এই প্রথম রাজেন্দ্র থেকে আরো গুরুত্বপূর্ণ লাইনগুলোকে এবার আমরা দেখব। প্রথম রাজেন্দ্র চীন ভারত বাণিজ্যে শ্রীবিজয় রাজ হস্তক্ষেপ করে নিজ সমৃদ্ধি বৃদ্ধির চেষ্টা করলে, তাহলে কি বললাম? ভারত চীন বাণিজ্যে শ্রীবিজয় আমরা দেখলাম যে শৈলেন্দ্র বংশীয় রাজা শ্রীবিজয় তিনি হস্তক্ষেপ করলে, তিনি তার নিজ সমৃদ্ধি বৃদ্ধির চেষ্টা করলে রাজেন্দ্র চোল যুদ্ধে অবতীর্ণ হন এবং শ্রীবিজয় রাজ নিজ বশ্যতা স্বীকার করতে বাধ্য হন এবং চীনের সঙ্গে ভারতের বাণিজ্য নিরাপদ ও সুদৃঢ় হয়। তাহলে আমরা দেখলাম যে তিনি শ্রীবিজয় রাজকেও পরাজিত করেন কে? রাজেন্দ্র চোল। আর তার অন্যতম কৃতিত্ব হলো তিনি কাবেরী নদীর তীরে গঙ্গাই কোন্ডা চোলপুরম নামে চোলদের একটি নতুন রাজধানী পত্তন করেন বা রাজধানী স্থাপন করেন। এটা হলো গঙ্গাই কোন্ডা চোলপুরম। এটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন কার সম্বন্ধে? প্রথম রাজেন্দ্র সম্পর্কে। তোমরা মনে রাখবে এখান থেকে যে তিনি গঙ্গাই কোন্ডা চোল উপাধি নেন কাকে পরাজিত করার পরে? বাংলার পাল বংশের শাসক প্রথম মহিপালকে পরাজিত করার পরে তিনি গঙ্গাই কোন্ডা চোল উপাধি ধারণ করেন এবং কাবেরী নদীর তীরে তিনি গঙ্গাই কোন্ডা চোলপুরম নামে একটু নতুন রাজধানী তিনি স্থাপন করেছিলেন বলে আমরা জানতে পারি। আর এই প্রথম রাজেন্দ্র নাকি এতই শক্তিশালী ছিলেন যে তার সময়কালে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল। অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারি যে তিনি কতটা শক্তিশালী ছিলেন এবং সেই সময়কালে তার নৌশক্তির কতটা প্রভাব ফুটে ওঠে এর মাধ্যমে আমরা বুঝতে পারি। তার শক্তির প্রভাবে সেই সময়কালে বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল নাকি চোল হ্রদ, এটা তোমরা মনে রাখবে যে চোল হ্রদ এই কথাটা কার সঙ্গে যুক্ত? তোমরা তাহলে মনে রাখবে প্রথম রাজেন্দ্রের সঙ্গে এই চোল হ্রদ কথাটি যুক্ত। তার নৌশক্তির প্রভাব এতটাই ছিল যে তার সময়কালে এই চোল হ্রদে পরিণত হয় কে? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর তার আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, উত্তর ভারতের গঙ্গা নদীর তীর পর্যন্ত নাকি তার সাম্রাজ্য বিস্তার ছিল। এটি সব থেকে গুরুত্বপূর্ণ কেন আমি সেটাই বলি যে চোলদের এমন কোন শাসক পূর্বে তার সাম্রাজ্যকে গঙ্গা নদীর তীর পর্যন্ত তিনি বিস্তার লাভ ঘটাতে পারেননি। তাহলে আমি কি বললাম যে চোলদের পূর্বের কোন শাসক এমনকি রাজরাজ চোলও তিনি তার সাম্রাজ্যকে উত্তর ভারতের গঙ্গা নদী পর্যন্ত বিস্তার
করতে পারেননি, যেটা করে দেখিয়েছিলেন তারই পুত্র প্রথম রাজেন্দ্র। আর তার নৌশক্তির প্রভাব এতটাই ছিল যে বঙ্গোপসাগরকে তিনি চোল হ্রদে পরিণত করেছিলেন। তাহলে এই লাইনগুলো তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে যে তিনি মহিপালকে পরাজিত করার পরে যে উপাধি নেন সেটা হলো কি গঙ্গাইকোন্ডা চোল, এবং কাবেরী নদীর তীরে তিনি একটি নতুন নগরের প্রতিষ্ঠা করেন। তিনি হলো গঙ্গাইকোন্ডা চোলপুরম নামে তিনি একটি নতুন রাজধানী স্থাপন করেছিলেন। আর তার নৌশক্তির প্রভাব এতটাই ছিল যে তিনি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন এবং উত্তর ভারতের গঙ্গা নদী পর্যন্ত তার সাম্রাজ্যটাকে তিনি বিস্তার লাভ করিয়েছিলেন। এর পরবর্তী আমরা দেখব যে শাসক তিনি হলেন কি রাজাধিরাজ। এর পরবর্তী শাসক সম্পর্কে এবার আমরা দেখব যিনি হলেন কি রাজাধিরাজ। তোমরা আগে এইটুকু একটু বুঝে নাও বা নোট ডাউন করে নাও, তারপরে শাসক সম্পর্কে আমরা এবার দেখব। আর প্রথম রাজেন্দ্র থেকে আমি আরেকটি লাইন বলবো যেটা আমি তোমাদের ভুলে গেছি। তিনি তার শহরে চোল রাজধানী শহরে পশ্চিম দিকে চোলাগঙ্গাম নামে একটি বড় সেচ ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন। তাহলে মানে সেচ ট্যাঙ্ক নির্মাণ কে করেছিলেন, যদি এমন কোনো প্রশ্ন হয় তোমরা বলবে যে প্রথম রাজেন্দ্র তার শহরের পশ্চিম দিকে, যার নাম ছিল চোলাগঙ্গাম, চোলাগঙ্গাম নামে চোল সাম্রাজ্যের পশ্চিম দিকে তিনি একটি সেচ ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন। এটাও তোমরা জেনে রাখবে কার সম্পর্কে, প্রথম রাজেন্দ্র সম্পর্কে, যে তিনি গঙ্গা মানে চোলাগঙ্গাম নামে একটি সেচ ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন তার শহরের পশ্চিম দিকে। এবার আমরা দেখব এই পরবর্তী শাসক অর্থাৎ রাজাধিরাজ, যিনি ছিলেন কে প্রথম রাজেন্দ্র পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন কে রাজাধিরাজ ছিলেন তার পরবর্তী শাসক। প্রথম রাজেন্দ্র পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে রাজাধিরাজ। আর এর উল্লেখযোগ্য কৃতিত্ব হলো তিনি কল্যাণীর চালুক্য শাসক সোমেশ্বর প্রথমকে, এই নামটা তোমরা মনে রাখবে যে সোমেশ্বর প্রথমকে তিনি পরাজিত করেন এবং একটি উপাধি ধারণ করেন যেটি হলো কি বিজয় রাজেন্দ্র। এই উপাধিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বিজয় রাজেন্দ্র এই উপাধিটা কে ধারণ করেন, তাহলে তোমরা বলবে কে বিজয় রাজেন্দ্র এই উপাধিটা ধারণ করেন কে রাজাধিরাজ, যিনি প্রথম রাজেন্দ্র পরবর্তীকালে তিনি সিংহাসনে বসেছিলেন। আর তিনি পরাজিত করেন কাকে, কল্যাণী নামে এখানে দেখেন কল্যাণীর চালুক্য শাসক সোমেশ্বর প্রথমকে পরাজিত করেন এবং বিজয় রাজেন্দ্র, এবং উপাধি নাম কি বিজয় রাজেন্দ্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে তোমাদের স্টার দিয়ে দিলাম, তোমরা এটা মনে রাখবে। আর এর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে রাজেন্দ্র দ্বিতীয়। তাহলে এর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন রাজেন্দ্র দ্বিতীয়। আর রাজেন্দ্র দ্বিতীয় থেকে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ লাইন পড়তে হবে না। তার উপাধি তোমরা মনে রাখবে যে প্রকেশী ছিল তার টাইটেল বা উপাধি, এটা তোমরা মনে রাখবে কারণ টাইটেল গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে প্রকেশী ছিল কার উপাধি, তোমরা বলবে রাজেন্দ্র দ্বিতীয়ের উপাধি ছিল কি প্রকেশী। আর এই রাজেন্দ্র দ্বিতীয়র পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কুলোতুঙ্গ প্রথম। আর এই কুলোতুঙ্গ প্রথম এটা এনার থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইন পড়তে হবে। আর কেননা ইনি ছিলেন এই বংশের সেই গুরুত্বপূর্ণ রাজা, যে এই চোল বংশের সেই গুরুত্বপূর্ণ রাজাকে তোমরা তখন বলবে কুলোতুঙ্গ প্রথম হলো এই চোল বংশের শেষ গুরুত্বপূর্ণ রাজা। আর তার কথা আমরা কোথা থেকে জানতে পারি, বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে তার কথা আমরা জানতে পারি। এটা সেজন্য ইম্পর্টেন্ট যে বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে আমরা এই কুলোতুঙ্গ প্রথম সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা দেখলাম যে কুলোতুঙ্গ প্রথম ছিলেন এই চোল বংশের শেষ গুরুত্বপূর্ণ রাজা। আর তার কথা আমরা জানতে পারি কোথা থেকে, জানতে পারি আমরা বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে তার কথা আমরা জানতে পারি। আর এর পরবর্তীকালে যিনি রাজা হন তিনি হলেন কুলোতুঙ্গ দ্বিতীয়। আর কুলোতুঙ্গ প্রথম এই সময়কালকে চোল বংশের শান্তির যুগ বলা হয়, কেননা আমরা দেখতে পাবো যে এর পূর্বে সকল রাজাদের সময়ে বিভিন্ন রাজাদের সঙ্গে চোলদের সংঘাত যুদ্ধ ঘটে। আর কুলোতুঙ্গ প্রথম যখন সিংহাসনে বসে সেই সময়কালে চোলদের সঙ্গে কোনো রাজ্যের রাজাদের সংঘাত হয়নি, এই কারণে বা কোনো যুদ্ধের পরিচয় পাওয়া যায় না। এই কারণে প্রথম কুলোতুঙ্গর সময়কালকে চোল সাম্রাজ্যের শান্তির যুগ বলে চিহ্নিত করা হয়। আর তার
অন্যতম কৃতিত্ব হলো তিনি চোলদের সমস্ত বাণিজ্য শুল্ক তিনি বা ট্যাক্স জাতীয় তোমরা যেটা বলতে পারো বাণিজ্য শুল্ক তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। তাহলে কে সম্পূর্ণ বাণিজ্য শুল্ক বন্ধ করে দেন? তাহলে তোমরা বলবে যে কুলোতুঙ্গ প্রথম তিনি সম্পূর্ণ বাণিজ্য শুল্ক তিনি বন্ধ করে দেন। আর তাহলে কুলোতুঙ্গ প্রথম এর সময়কালকে চোল সাম্রাজ্যের শান্তির যুগ বলা হয়। এটা তোমরা মনে রাখবে, আমি তোমাদের এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম যে শান্তির যুগ। এটা চোল সাম্রাজ্যের কোন শাসকের সময়কালকে বলা হয়? তোমরা বলবে যে শান্তির যুগ বলা হয়। কুলোতুঙ্গ প্রথমের সময়কালকে চোল সাম্রাজ্যের শান্তির যুগ বলা হয়। আর তার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন এই কুলোতুঙ্গ প্রথমের সময় থেকে যে তিনি চোলদের সমস্ত বাণিজ্য শুল্ক, এখানে এদের বাণিজ্য শুল্ক, এই বাণিজ্য শুল্কটা তোমরা মনে রাখবে যে তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। তাহলে কে বন্ধ করে দেন সম্পূর্ণ বাণিজ্য শুল্ক? কুলোতুঙ্গ প্রথম। আমি তোমাদের একবার মেমোরাইজ করে দিই যে কুলোতুঙ্গ প্রথম থেকে আমরা কি কি মনে রাখবো। যে 1 নম্বরে কুলোতুঙ্গ প্রথম ছিল চোল বংশের সর্বশেষ গুরুত্বপূর্ণ রাজা, এটি হলো আমাদের 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্টে আমরা পড়বো বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে আমরা কুলোতুঙ্গ প্রথমের কথা জানতে পারি। আর 3 নম্বরে আমরা পড়বো কুলোতুঙ্গ প্রথমের শাসনকালকে চোল সাম্রাজ্যের শান্তির যুগ বলা হয়, কেননা সেই সময়কালে কোনো যুদ্ধ সংঘাতের পরিচয় আমরা পাই না, সেই কারণে কুলোতুঙ্গ প্রথমের সময়কালকে চোল সাম্রাজ্যের শান্তির যুগ বলা হয়। আর চতুর্থতে আমরা যেটা মনে রাখবো যে চোল সাম্রাজ্যের সমস্ত বাণিজ্য শুল্ক কুলোতুঙ্গ প্রথম বন্ধ করে দেন। এই 4টি লাইন আমরা পড়বো কার থেকে? কুলোতুঙ্গ প্রথমের থেকে। আর কুলোতুঙ্গ প্রথমের পর যিনি রাজা হন তিনি হলেন কে? কুলোতুঙ্গ দ্বিতীয়। এবার আমরা দেখব কুলোতুঙ্গ দ্বিতীয়ের সম্পর্কে। আর কুলোতুঙ্গ দ্বিতীয় সম্পর্কে আমাদের তেমন কিছু গুরুত্বপূর্ণ পড়তে হবে না, তোমরা শুধু তার পৃষ্ঠপোষকতা লাভ করেছে এমন 3 জন রাজাদের নাম পড়ে রাখবে, যার মধ্যে প্রথমে রয়েছে কাম্বান এবং ওট্টাকোটান এবং সেক্রিলয়। এই 3 জনকে তামিল সাহিত্যের আমরা ত্রিরত্ন বলে থাকি। যে তামিল সাহিত্যের ত্রিরত্ন কাকে বলা হয়? তোমরা বলবে এই কাম্বান, ওট্টাকোটান এবং সেক্রিলয়, এই 3 জনকে তামিল সাহিত্যের ত্রিরত্ন বলে উল্লেখ করা হয়। তোমরা এটা মনে রাখবে যে কুলোতুঙ্গ দ্বিতীয়র পৃষ্ঠপোষকতা কারা কারা লাভ করেছিল? কাম্বান, ওট্টাকোটান এবং সেক্রিলয়। আর এই 3 জনকে একত্রে আমরা বলবো ত্রিরত্ন। কোথাকার? তামিল সাহিত্যের ত্রিরত্ন বলা হয়। আর এই যে চোল সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই চোলদের সম্পর্কে আমরা জানতে পারি তামিল সাহিত্য থেকে। আর তামিল সাহিত্য মূলত কি? সেটা হলো দক্ষিণ ভারতের সাহিত্য হলো তামিল সাহিত্য, যা সঙ্গম সাহিত্য নামেও পরিচিত। তাহলে কি বললাম যে সঙ্গম সাহিত্য থেকে আমরা যেটা জানতে পারি। আর সঙ্গম সাহিত্য মূলত কি? একটি হলো তামিল সাহিত্য, আর যেখান থেকে আমরা এই চোল বংশের বিভিন্ন কথা সম্পর্কে জানতে পারি। তাহলে আমি তোমাদের বললাম যে চোলদের সম্পর্কে জানার শ্রেষ্ঠ নিদর্শন কি রয়েছে। প্রথমে তোমরা বলবে সঙ্গম সাহিত্য, যেটা মূলত তামিল সাহিত্য নামেও পরিচিত। এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্র থেকেও আমরা এই চোলদের কথা জানতে পারি। তাহলে বললাম যে কুলোতুঙ্গ দ্বিতীয় সময়কালে কাম্বান, ওট্টাকোটান এবং এই সেক্রিলয়, এই 3 জন পৃষ্ঠপোষকতা লাভ করেছিল, যাদেরকে আমরা ত্রিরত্ন বলি তামিল সাহিত্যে। আর এই বংশের অর্থাৎ এই চোল বংশের সর্বশেষ যিনি শাসক তিনি হলেন কে? রাজেন্দ্র তৃতীয়। এবার আমরা দেখব রাজেন্দ্র তৃতীয়। এর সম্পর্কে তেমন কোনো গুরুত্বপূর্ণ আমাদের তথ্য নেই, কিন্তু তোমরা জেনে রাখবে যে রাজেন্দ্র তৃতীয় লাস্ট রুলার অফ দা চোলা ডাইনেস্টি বা চোল ডাইনেস্টি হলো এই বংশের যিনি শেষ শাসক। তোমরা মনে রাখবে যে রাজেন্দ্র তৃতীয়, এই কারণে এটা গুরুত্বপূর্ণ যে চোল বংশের শেষ শাসককে তোমরা বলবে রাজেন্দ্র তৃতীয় হলো চোল বংশের একদম শেষ শাসক। এটা তোমরা মনে রাখবে যে চোল বংশের শেষ শাসক হলো রাজেন্দ্র তৃতীয়। তাহলে এই চোল বংশের সম্পূর্ণ ইতিহাসকে আমি পুরো তোমাদের সামনে ডিটেলসে উপস্থাপনা করলাম। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, একটা লাইক করবে। লাইক করলে আমার ভিডিও বানাতে আমি আরো অনুপ্রাণিত হব। তোমাদের সামনে এমন আমি নতুন নতুন অনেক ক্লাস নিয়ে আসবো, যেগুলি তোমাদের খুবই হেল্প হবে। তাহলে বললাম ভালো লাগলে কমেন্ট করো এবং
একটি লাইক অবশ্যই করবে আর বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশনটিকে অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।